আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 14 বোয়িং কেনার চুক্তি আজ কার? বাংলাদেশ সরকার আজ মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির সাথে 14টি বিমান কেনবার চূড়ান্ত চুক্তি করতে যাচ্ছে আজ। জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বাংলাদেশ এয়ারলাইন্স বহর সম্প্রসারণে আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর সঙ্গে বড় একটি চুক্তি সই করতে যাচ্ছে। বিমানের আধুনিক ইতিহাসে এটি সবচেয়ে বড় বহর সম্প্রসারণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। চিন্তা করুন, এই মুহূর্তে বাংলাদেশ বিমান বহরে লিজ অর্থাৎ ভাড়া এবং নিজস্ব বিমান সহ মাত্র 21টি বিমান আছে। এটি কিন্তু 55 বছরের ইতিহাস। হঠাৎ করে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির সাথে 14টি বিমান কেনার চুক্তি করা হচ্ছে। এটা কি প্রয়োজনে নাকি ভূ রাজনৈতিক আত্মঘাতী সিদ্ধান্তে? আমরা সেটি এই মুহূর্তে বিশ্লেষণ করবার চেষ্টা করব। আমরা আলাপটা এইভাবে বলতে পারি যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বোয়িং বিপ্লব, নেপথ্যের রাজনীতি ও ভূ রাজনীতি কি স্বচ্ছ? বাংলাদেশের পতাকাবাহী রাষ্ট্রীয় এয়ারলাইন্স বিমান বাংলাদেশ বর্তমান এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আকাশপথে নিজেদের আধিপত্য বাড়াতে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে সংস্থাটি। আজ আমরা আলোচনা করতে চাই বিমানের বর্তমান বহর, নতুন করে বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত, এর স্বচ্ছতা এবং এর পেছনে থাকা সম্ভাব্য আন্তর্জাতিক ভূ রাজনীতি নিয়ে। সেই সাথে বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক সিদ্ধান্তের ধারাবাহিকতা নিয়ে আপনাদের মনে থাকা কিছু প্রশ্নের নির্মোহ উত্তর খোঁজার চেষ্টা করব। প্রথমে জানা দরকার এই মুহূর্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে কয়টি বিমান আছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে বিমানের সক্রিয় বহরে রয়েছে 21টি বিমান। এর মধ্যে অধিকাংশই বোয়িং কোম্পানির তৈরি। এই বহরে রয়েছে 4টি বোয়িং 777-300ER, 4টি বোয়িং 787-8 ড্রিমলাইনার, 2টি বোয়িং 787-9 ড্রিমলাইনার, 6টি বোয়িং 737-800, 5টি -8Q400। এই 21টি বিমানের মাধ্যমে বিমান দেশীয় এবং আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহন করছে। তবে বহর আরো বড় করার পরিকল্পনা সরকারের দীর্ঘদিনের। প্রশ্ন উঠেছে, কেন হঠাৎ করে বিপুল পরিমাণ বোয়িং বিমান কেনার দিকেই বারবার ঝুঁকে পড়ছে বাংলাদেশ? এর কয়েকটি কারিগরি কারণ রয়েছে। বহরের সামঞ্জস্য। বিমানে বর্তমানে বোয়িং এর সংখ্যা বেশি। একই ব্র্যান্ডের বিমান থাকলে পাইলটদের প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণ সহজ ও সাশ্রয়ী হয়। দূরপাল্লায় সক্ষমতা। ইউরোপ বা আমেরিকার মতো দীর্ঘ দূরত্বের ফ্লাইটে বোয়িং এর ড্রিমলাইনার সিরিজ বেশ জনপ্রিয় ও জ্বালানি সাশ্রয়ী। বিদ্যমান অবকাঠামো। আমাদের ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানরা বোয়িং বিমানের যন্ত্রাংশের সাথে দীর্ঘদিন ধরে পরিচিত। তবে এয়ারবাসের মতো বড় প্রতিদ্বন্দ্বী থাকা সত্ত্বেও কেন শুধু একচেটিয়া ভাবে বোয়িং? এই প্রশ্নটি আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনার দিকে নিয়ে যায়। এখন আসা যাক একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই কেনাকাটা প্রক্রিয়াটা কি স্বচ্ছ? এর পেছনে কি সাম্রাজ্যবাদী শক্তি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব কাজ করছে? এটি একটি জটিল ভূ রাজনৈতিক বিষয়। বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় কোম্পানি এয়ারবাস এবং মার্কিন কোম্পানি বোয়িং উভয় থেকেই প্রস্তাব পেয়েছে। আন্তর্জাতিক অস্ত্র বা বিমান কেনাকাটার ক্ষেত্রে প্রায় বড় শক্তিগুলোর সফট ডিপ্লোমেসি বা প্রভাব কাজ করে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বড় ব্যবসায়ী অংশীদার। অনেক বিশ্লেষক মনে করেন দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন বা কোনো নির্দিষ্ট স্বার্থে ওয়াশিংটনের সাথে বড় অঙ্কের এই বাণিজ্যিক চুক্তিগুলো কৌশলগত ভূমিকা পালন করে। তবে স্বচ্ছতার প্রশ্নে বলতে হয়, রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারের ক্ষেত্রে প্রতিটি ধাপ উন্মুক্ত টেন্ডার এবং জবাবদিহিতার মধ্য দিয়ে যাওয়া উচিত। যদি প্রক্রিয়াটিতে অন্য কোনো রাজনৈতিক চাপ বা প্রভাব কাজ করে থাকে তবে তা ভবিষ্যতে অর্থনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে এবং যারা এই কেনাকাটার সাথে যুক্ত তারা ভবিষ্যতের বাংলাদেশে কিন্তু ফেঁসে যাবেন, বিচারের আওতায় আসবেন। জনগণের সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব হলো এই বিশাল বিনিয়োগের দায়ভার যেন শেষ পর্যন্ত আমাদের সাধারণ মানুষের ওপর না পড়ে তা নিয়ে সোচ্চার থাকা।
এখন প্রশ্ন উঠছে, কেন তারেক রহমানের বিএনপি সরকার ডক্টর ইউনূসের করা প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে বাধ্য হচ্ছে? এর উত্তর, ইউনূস সরকার ছিল মার্কিন মদতপুষ্ট, মার্কিন সমর্থন পুষ্ট সরকার, এবং যার কারণে এই যে একটা বাণিজ্য চুক্তি হয়েছে, অসম বাণিজ্য চুক্তি, বাংলাদেশের সাথে বাণিজ্য চুক্তি ইউনূস সরকারের আমলে গত নির্বাচনের মাত্র 3 দিন আগে, সেই চুক্তিরই অংশ হিসেবে আজকে 14টি বোয়িং বিমান কেনা হচ্ছে। এবং আপনি চিন্তা করুন, এই মুহূর্তে বাংলাদেশের 21টি বিমান আছে, 14টি কেনা হলে বিমান সংখ্যা কত হবে? চিন্তা করুন, 35টি। একবার চিন্তা করুন যে আমাদেরকে 35টি বিমান এই মুহূর্তে পরিচালন করবার সক্ষমতা আছে কিনা, নাকি এই অর্থগুলো অনর্থের কারণ হবে। কারণ 55 বছরের ইতিহাসে 21টি বিমান, মাত্র কয়েকদিনের মধ্যে চুক্তি 14টি বিমান, এটা কয়েক বছরের মধ্যে আসবে। এটা আত্মঘাতী হচ্ছে কিনা এটি ভাববার বিষয়। আরেকটি কথা, যে বিপুল ব্যয়ে ধাপে ধাপে বিমান বহর বাড়তে পারে, 1টি 2টি 3টি করে, কিন্তু একবারে 14টি 37,000 কোটি টাকার বিমান বহরে বিমান ক্রয়। আমরা ইউনূস সরকারের আমলে দেখেছি যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কোনো চাহিদাপত্র দেয়নি। বিমান মন্ত্রণালয় সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, এমনকি ওয়ার্ক অর্ডারও নাকি দিয়ে দিয়েছে, এমন আলাপও আছে। এগুলো কি প্রয়োজন নাকি ষড়যন্ত্র, সেটি ভাববার বিষয়। আমরা যে প্রশ্নটা একটু আগে করলাম, যে তারেক সরকার ইউনূস সরকারের যে চুক্তি বা প্রতিশ্রুতির ধারাবাহিকতা বজায় রাখছে কেন, আপনি যদি মুদ্রা কথা বলেন যে ইউনূস সরকারেরই বর্ধিত অংশ বা এক্সটেন্ডেড ভার্সন তারেক রহমান সরকার, তাহলে ভুল হবে না। আরেকটি জিনিস, যে রাষ্ট্র নীতিমালার ক্ষেত্রে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, তা হলো কন্টিনিউটি অফ স্টেট বা রাষ্ট্রের ধারাবাহিকতা। একটি সরকার যে আইনি বা বাণিজ্যিক চুক্তি করে যায়, পরবর্তী সরকারকে অনেক সময় তার দায়ভার নিতে হয়, আবার বাতিলও করা যায়। কিন্তু এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে অসম বাণিজ্য চুক্তি, এই চুক্তিতে একটি ধারাও আছে যে 60 দিনের নোটিশে এই চুক্তিটা চাইলে বাতিল করে দেওয়া যায়। কিন্তু তারেক রহমান সরকার বাতিলের পথে যাচ্ছে না, এই চুক্তিটি বাস্তবায়নের পথেই যাচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমাদের গর্বের সম্পদ। এটি কোনো দল বা গোষ্ঠীর নয়, বরং 18 কোটি মানুষের করের টাকায় চলে। তাই বিমানের প্রতিটি কেনাকাটা হতে হবে স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানের যাচাইকৃত। ভূ রাজনৈতিক চাপে পড়ে অপ্রয়োজনীয় বা লোকসানি চুক্তি এড়িয়ে চলা রাষ্ট্রের দায়িত্ব। নাগরিক হিসেবে আমাদের জানা প্রয়োজন, আমাদের টাকায় কেনা সম্পদ সঠিক পথে ব্যবহৃত হচ্ছে কিনা। কিন্তু এই চুক্তিটা নিয়ে আগাগোড়ায় যথেষ্ট প্রশ্ন রয়েছে, আর এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের বাংলাদেশের জনগণকে সচেতন হতে হবে, কথা বলতে হবে, আলাপ করতে হবে। আমরা প্রত্যাশা করব আপনারা কথা বলুন, আলাপ করুন, কেন এই আত্মঘাতী চুক্তি বাস্তবায়ন করা হচ্ছে, তাহলে আমরা এই অনিষ্ট থেকে রক্ষা পেতে পারি। আমাদের বিদেশ মন্ত্রক থেকে ওই চিন্ময় প্রভু, সাধু চিন্ময় প্রভু, তার মুক্তির ব্যাপারে যখন কথাবার্তা হয়ে খলিলুর রহমান যখন এসেছিলেন, তখন একটা কথা হয়েছিল। খলিলুর রহমান বলেছিলেন আমি গিয়ে ব্যাপারটা দেখব। অনেক অনুরোধের থালি নিয়ে এসেছিলেন, তো ভারত একটাই অনুরোধ করেছিল যে চিন্ময় প্রভুকে আপনারা মুক্তি দিন। তো তারপরে তো সব চুপচাপ, একটা মামলায় তাকে জামিন দিয়ে আবার আটকে রেখে দেওয়া হয়েছে। তো এখন ভারত যেটা করেছে, ভারতের আইন ও বিচার মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ, যাই হোক আমি বাংলায় তো বলে দিলাম, আইন ও বিচার মন্ত্রণালয় থেকে একটি অফিসিয়াল চিঠি কালকে ইস্যু করা হয়েছে বাংলাদেশের আইন ও বিচার মন্ত্রণালয়ে ইস্যু করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে আপনারা যেভাবে বেআইনি ভাবে বাংলাদেশের আইনে নেই এমন একটা আইনে বলবৎ করে আপনারা একজন সন্ন্যাসীকে আপনারা দীর্ঘদিন যাবৎ জেলে রেখে তাকে মারার পরিকল্পনা করছেন। মারার মানে হত্যার পরিকল্পনা করছেন। এটা কিন্তু একেবারে
রেড কালিতে লিখে দেওয়া হয়েছে হত্যার পরিকল্পনা করছেন। তিনি এমন কিছু অন্যায় করেননি যেটা আপনাদের দেশের দেশদ্রোহিতার তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হন। তিনি একটা পতাকা তুলেছিলেন। এখন দেশের পতাকার উচ্চতা দেশের উচ্চতা নির্ণয় করে না, যেটা চিঠিতে লেখা হয়েছে, আমি যেটা শুনেছি সেটা আমি বলে যাচ্ছি। আপনারা তো আমাদের দেশের পতাকা নিয়ে আপনারা আপনাদের ইউনিয়নে লাগিয়েছেন, ইউনিভার্সিটির রাস্তায় পতাকা এঁকে সেখানে লাথি মেরেছেন, পতাকা পুড়িয়েছেন এবং নরেন্দ্র মোদীর মূর্তিকে জুতো পেটা করেছেন, তার যে কুশপুত্তলিকায় জুতো পেটা করেছেন, আগুন দিয়েছেন, গলায় জুতোর মালা পরিয়েছেন, যা যা করেছেন আমরা যদি এখন লিস্ট করি তাহলে এই চিঠি অনেক বড় হয়ে যাবে। সেই তুলনায় একজন হিন্দু সন্ন্যাসী, তার পতাকাটা একটু বোধহয় উঁচু হয়ে গেছিল, তার জন্য তাকে দেশদ্রোহিতার মামলায় তাকে জেলে পুরে রেখে দিলেন দীর্ঘদিন ধরে। আমরা মৌখিকভাবে কাউন্সিলর অ্যাক্সেস চেয়েছিলাম, কিন্তু কাউন্সিলর অ্যাক্সেস নিয়ে আপনারা এখনো পর্যন্ত কোনো কথা বলেননি। যখন আপনারা এই সমস্ত কাণ্ড করে যাচ্ছেন তখন আপনারা কি করে সাম্যতা এবং মানে ভালো সম্পর্কের আপনারা আশা করেন ভারতের কাছে? এখন যখন আমাদের ওখানে যখন হিন্দুদের প্রচন্ড রকম মারধর করা হচ্ছিল, সেই সময় ভারত থেকে বাংলাদেশের হিন্দুদের অত্যাচার বন্ধ করার জন্য বহুবার বলা হয়েছে, কিন্তু সেই অত্যাচার কিন্তু ইউনূসের আমলেও কমেনি এবং বিএনপির সরকারের আমলেও কিন্তু একই রকম ঠাড়ে ঠোরে কিন্তু একই রকম। তারা ব্যবসা বর্তন করতে পারছে না, অনেকে করে খেতে পারছে না, মালাউন বলে গালাগালি করা হয়। তা সম্প্রতি একটি খবর বেরিয়েছে আমার চোখে পড়েছে, সেই খবরটা আমি আপনাদের একটুখানি 4 লাইন পড়ে শোনাই। কোথায় গেল রে ভাই? যাই, খলিলুর রহমানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভারতের সঙ্গে যে কথাবার্তা হয়েছে পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে, সেখানে কি মানে এখানে তো আসার কথা, এখানে থাকবে না কেন? 1 মিনিট ধরুন দেখি দর্শক। ও আচ্ছা, ভারত বাংলাদেশ ভিসা, ভারতকে ভিসা পরিষেবা পুনর্বহাল করতে হবে মোদী সরকারের কাছে বাংলাদেশের আবেদন, দ্বিপাক্ষিক সম্পর্ক কি উন্নত হবে? দ্য ডেইলি স্টার জানিয়েছে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদান প্রক্রিয়া স্বাভাবিক করতে ভারতকে আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান। জাতীয় সংসদে শেখ মুজিবুর রহমান ইকবালের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করি এ ব্যাপারে শীঘ্রই ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। দিনের কার্যক্রমের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ প্রশ্নোত্তর পর্ব পেশ করেন। ইকবাল জানতে চান ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার কোনো উদ্যোগ নিয়েছে কিনা এবং ভারত বাংলাদেশিদের পর্যটন বা ব্যবসায়িক ভিসা বন্ধ করেছে কিনা। তিনি ভ্রমণ ভিসা সংক্রান্ত প্রক্রিয়া সহজ করার জন্য গৃহীত পদক্ষেপের সম্পর্কেও তথ্য জানতে চান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে তিনি সম্প্রতি একটি শুভেচ্ছা সফরে ভারতে সফর করেন। সেখানে তিনি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেন, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদান প্রক্রিয়া স্বাভাবিক করার জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে। আশা করা যায় এ ব্যাপারে শীঘ্রই ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। এই চিঠিটার একটা অংশ ওই চিঠিতে তুলে দেওয়া হয়েছে। তুলে দেওয়া দিয়ে বলা হচ্ছে যে এই যে আপনারা বলছেন যে সাম্যতার ভিত্তিতে
অভিন্ন মূল্যবোধ, ঐতিহাসিক সম্পর্ক এবং শক্তিশালী জনগণের মধ্যে সম্পর্কের সূচনা করা। এই যে যে লাইনটা আপনারা বলছেন সেই লাইনটা তুলে দেওয়া হয়েছে, তুলে দিয়ে বলা হচ্ছে যে আপনারা একের পর এক হিন্দু নির্যাতন এবং ভারত বিরোধী কথাবার্তা, ভারতকে অপমান, ভারতের জাতীয় পতাকার অপমান, আমাদের দেশ এটা সহ্য করবে না, আমাদের নাগরিকরা সহ্য করবে না। ফলে সম্পর্কের যদি সত্যি উন্নয়ন করতে হয় তাহলে হয় চিন্ময় প্রভুকে মুক্তি দিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করুন, অথবা কাউন্সিলর অ্যাক্সেস দিন। আপনারা নিজেরাই উকিল হচ্ছেন, নিজেরাই জাজ হচ্ছেন। ভারতবর্ষের একজন হিন্দু যিনি বাংলাদেশি নাগরিক, ভারতীয় হিন্দু, বাংলাদেশি নাগরিক, সবই তো হিন্দু ছিল, তারপরে সবগুলো কনভার্টেড হয়েছে। যারা কনভার্টেড হননি তারা ওখানে হিন্দু রয়েছেন। তাকে আটকে রেখে দিয়ে আপনারা সাম্যতা, সমতা, এখন সমঝোতার কথা বলেন, এটা কি করে হয়? কাউন্সিলর অ্যাক্সেস যদি না দেন অথবা মুক্তি দিয়ে যদি না দেন, তাহলে ভারতবর্ষ কোনো সমঝোতার পথে যাবে না। আর ভিসা আপনাদের কিসের দরকার এত? সারা দিন যে এই যে ভারত বিরোধী কথাবার্তা বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্কের কথা বলে আবার ভিসার অ্যাপ্লাই করেন কেন? ভারত তো আপনাদের চায় না। এই যে যারা দেশদ্রোহী আছে, ভারত বিরোধী আছে, তাই তো ভারত চায় না। আপনারা ভিসার জন্য এত লাফালাফি করেন কেন? ভিসা পেলে মানে হাতে একটা স্বর্গ পেয়ে গেলেন, অথচ ভারতবর্ষ থেকে ফিরে গিয়ে চিকিৎসা নিয়ে ঘোরাঘুরি করে কেনাকাটা করে আপনারা তারপরে গিয়ে ভারতবর্ষকে আবার গালি দেবেন। ভারতবর্ষ থেকে চাল নেবেন, ডাল নেবেন, তেল নেবেন, নুন নেবেন, সব নেবেন, কাঁচা লঙ্কা নেবেন, সবজি নেবেন, সব নেবেন, নিয়ে আবার ভারতবর্ষকে আবার গালি করবেন। আপনারা হয়ে গেছেন একটা মানে অকৃতজ্ঞ জাতি, সমগ্র জাতি নয়, ওই কিছু অংশ তারা হচ্ছে অকৃতজ্ঞ। বাংলাদেশের 90% মানুষ কিন্তু ভারতবর্ষের পক্ষে আছে বলে ভারতবর্ষ এখনো পর্যন্ত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রেখেছে। আর আপনারা যে ভাবছেন না গঙ্গা চুক্তি হয়ে যাবে, তিস্তা জলবন্টন চুক্তি হয়ে যাবে, একটাও হবে না, একটাও হবে না। পাকিস্তান এখন শুখা মরশুমের জন্য পাকিস্তান কি করেছে? এই যে WTO বন্ধ করে দিয়েছে, এটা আপনার ওদের যে জল বন্ধ করে দিয়েছে, তার জন্য ওরা ইউএনজিএ তে গেছে। ইউএনজিএ থেকে ঘোড়ার ডিম কি হবে? ইউএনজিএ কে ভারত বগল দাবা করে ফেলে রেখে দিয়েছে। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে গেছে। তা ভারতবর্ষ বলেই দিয়েছে, এবারে যদি আমাকে বলা হয় যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে আমার সদস্য পদ দেওয়া হচ্ছে, আমি নেব না। কারণ ওরা কোনো অর্থ নেই, অর্থহীন। ওটা আমেরিকার কথায় ওঠে বসে, যেটা শেখ হাসিনা বলেছিলেন। ওই মহিলা কিন্তু অনেক দূরদর্শী। তিনি যা চিনেছেন এই পৃথিবীকে, এই আমেরিকাকে, আপনাদের মধ্যে এরকম বাংলাদেশি একজনও জন্মায়নি। আজ শেখ হাসিনা যদি এই দেশে থাকতেন তাহলে দেশটার অনেক উন্নতি হয়েছে। কত দূরদর্শী ছিলেন। ওই পরমাণু চুল্লি তখন উনি করেছিলেন, তখন আপনারা কত বিরোধিতা করেছিলেন পরিবেশ নষ্ট হয়ে যায় বলে। আপনারাই তো বিরোধিতা করেছেন। আজকে ধেই 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 করে নাচছেন কি না আমাদের পরমাণু চুল্লিতে একেবারে নিউক্লিয়ার হয়ে গেছে, এবার আমরা বিদ্যুৎ পাবো 60 বছরের জন্য, আমরা নিশ্চিন্ত। এটা ভেবেছিলেন উনি কত আগে। ওই জন্য আমি বলি যে ওনার মতো দূরদৃষ্টি সম্পন্ন মহিলা
আপনাদের দেশে আর জন্মায়নি, জন্মাবেও না। আগে চিন্ময় প্রভুর মুক্তির ব্যবস্থা করুন, কাউন্সিলর অ্যাক্সেস দিন, আর ভিসা এখন হবে না। আমি পরিষ্কার জানিয়েছি ভিসা এখন হবে না। ওসব চৌপাট গল্প শুনে রাখুন, দেখছি দেখবো এই সমস্ত হবে। ভিসা পাওয়া যাবে না, ভিসা এখন ভারত দেবে না, কারণ ভারত আপনাদের বিশ্বাস করে না। বহু আগে বলেছি আমি। প্রণয় রায় যখন প্রণয় বর্মা যখন বললেন যে খুব শিগগির ট্রাভেল ভিসা দেওয়া হবে, আমি তখন আপত্তি করেছিলাম, বলেছিলাম যে দেওয়া হবে না, উনি বাজে কথা বলছেন। আজ পর্যন্ত দিয়েছেন? উল্টে উনি ট্রান্সফার হয়ে গেলেন বেলজিয়াম না কোথায়, রাষ্ট্রদূত করে তাকে পাঠিয়ে দেওয়া হলো। সেখানে আমাদের দীনেশ ত্রিবেদী রাজনৈতিক নেতা, তিনি যাচ্ছেন রাষ্ট্রদূত হয়ে। আপনাদের আর কেউ বিশ্বাস করে না, অন্তত ভারতবাসী তো বিশ্বাস করেই না। আপনারা যারা দেশদ্রোহী আছেন তাদেরকে বিশ্বাস করে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।